আসসালামু আলাইকুম আইয়ুব খান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ। সবার আগে বলেন, এটা দাহিত্যা বিল কেন? এটা পূর্বপুরুষদের শুনি, এখানে আর কি জমি জমি নিয়ে আমার সাথে একটু ঝামেলা থাকে, এরকম আর কি বিষয়টা। এখানে ডাকাতি বিল বলতে তো আমার কাছে মনে হচ্ছে যে নদীর তীর দিয়ে এখানে মানুষ ট্রলার দিয়ে ডাকাত উঠতো, টাকা তুলে টাকা দিয়ে এরকম ছিল অনেক আগে, আপনার এই স্বাধীনের পর পর। কিন্তু এখানে তো আপনার সবার বাড়ি একটু দূরে, তো কৃষি জমি ফসলি চাষ করে, তো ওই সব কারণে আর কি জমি জমা নিয়ে তো সব দেশে কম বেশি থাকে, এখানে একটু বেশি। যেমন আমার পূর্বপুরুষ জমি কিনছিল, যেমন আমার দাদা কিনছিল, আব্বারা খায় নাই। আমরা যেমন এখানে জমি খাইতেছি আপনার 95 টাকা, কিন্তু জমি কিনছিল স্বাধীনের পরে। আচ্ছা, তো এরকম কিছু বিষয় আছে আর কি। আচ্ছা, দখল বেদখল নিয়ে ঝামেলা হয়। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মুলাদি উপজেলায়, বরিশাল জেলা মুলাদি উপজেলায়, মুলাদি উপজেলায় আছি আমরা। তো আমাদেরকে আগে যে জিনিসটা আপনি বলবেন সেটা হচ্ছে, আমি জানি যেটা, সেটা হচ্ছে 56,000 টাকা বেতনে চাকরি করতেন আপনি। হ্যাঁ, সেই চাকরি ছেড়ে দিয়ে আপনি গ্রামে চলে আসছেন। আমি একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম, সহকারী ম্যানেজার ছিলাম। 2005-এ আপনার চাকরি করছিলাম। আচ্ছা, তো ওই আমরা 3 ভাই, তো আমার এক ভাই আপনার বিএসসি কমপ্লিট, আর এক ছোটো ভাইটা আমার সাথেই থাকে। আচ্ছা, তো আমরা যে 3 ভাই হিসাব করছি যে আমিও চাকরি করি, আমার মেজোরাও লেখাপড়া করতেছে, সেও তো একটা সময় চাকরি বাদা করবে। তখন হিসাব করলাম বাড়িতে কে থাকবে, এই হিসাব করেছিলাম, তাহলে ছোটোখাটো একটা খামার দিই। আমি 2018-তে খামার দিছি। আচ্ছা, তো ছোটো বাড়ি দিয়া। আচ্ছা, তাই আমি তো এই খামার দেওয়ার শুরুতেই আর কি ঘাস চাষ করছিলাম, তো অল্প জমিতে আর কি ঘাস চাষ করে পরে দেখলাম যে খামারটা ডেভেলপ ভালোই হয়। 18-তে ভালো গেলো, 19-এ ভালো গেলো, 20-এ আর কি যখন করোনাটা প্রভাব পড়ে তখন আর কি হিসাব করলাম যে আমার ওই সেক্টরে যদি ছোটো ভাই আছে খুব ভালো আছে, তা আমি নিজে যদি জয় দিই তাতে অ্যামাউন্টটা বাড়লে অবশ্যই চালান বাড়লে প্রফিট বাড়বে। তখন আর কি আমি 20-এ আপনার খামারটা বড় করি। আচ্ছা, নিজে আইসা। তো ওই বছরও ভালো বেনিফিট আসছিলো, তখন তো ওই বছর কুরবানি তো বাজার ভালো গেছিলো, আর আমি আপনার 3 মাস 4 মাসের প্রসেস ছিলাম। আচ্ছা, আপনার খামারের মধ্যে তো গরু টরু দেখলাম না? না, গরু বিলে আছে আর কি, এই বর্তমানে আপনার মহিষ আছে। আর যেই খামারটা দেখছেন ওই খামারটা ওখান থেকে চেঞ্জ করবো। খামারটা কিন্তু আমার বিল্ডিংয়ের গেটের সামনে, হ্যাঁ, এই জন্য আর কি ওটা চেঞ্জ করবো। খামারটা আর কি নদীর পাড়ে কাজ চলতেছে। আচ্ছা, পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। নদীর পাড়ে চোর ডাকাতের ভয় নাই? না, এরকম নাই, আমার উপজেলার মধ্যে নাই, পৌরসভার মধ্যে তো এইসব খুব কম, আর এখন এইসব সব ডিস্ট্রিক্টই কম। আচ্ছা, তো ওই হিসাব করে খামার করলাম। পরে আর যখন হিসাব করলাম 2020-এ আমি আসার পরে বর্ষা শেষে হিসাব করলাম যে আমি তো চারা কিনে আনছিলাম অন্যান্য, তখন 4 টাকাতে চাষ করি, যেমন অজানা করছিলাম, জার্মান করছিলাম, জারাওয়ান করছিলাম, পাকচুং করছিলাম। তো হিসাব করলাম আমি যেহেতু চারা কিনে এনে সংগ্রহ করছি, তাহলে আমি চেষ্টা করে দেখি বিক্রি হবে। আচ্ছা, তখন এই বিক্রির মাধ্যমে প্রথম কতটুকু জমিতে ঘাস চাষ করছিলাম? প্রথম করছিলাম 4 বিঘা। তো 4 বিঘা থেকে সেটা 75 বিঘা কিভাবে হলো? 4 বিঘা করছিলাম 18-তে। আচ্ছা, 18-তে 19-এ 20-এ এসে 14 বিঘা করছি। আচ্ছা, কারণ স্বয়ং নিজে যেহেতু উপস্থিত দিয়েছি। আচ্ছা, আর ওই সময়টা হিসাবটা করলাম যে আমি যেহেতু চারা কিনে আনছি, তখন তো সর্বোচ্চ দাম ছিল, এখন তো নামমাত্র দাম, তখন 2 টাকা করে চারা বিক্রি হতো। এখন তো নামমাত্র দাম। আচ্ছা, তখন ওই হিসাব করে আর কি আমি নিজে হিসাব করলাম যে তাহলে আমিও দেই, বিজ্ঞাপন দেই। তো প্রথম 2-3 দিনে ভালো সারা পাইছিলাম, আপনাদের মতো সিনিয়র ভাই যারা ছিল আমার, এখনো যাদের সাথে ভালো সম্পর্ক, এদের ভালো সাপোর্ট পাইলাম। তখন 20-এ 14 বিঘা চাষ করলাম। আচ্ছা, 21-এ 20 করলাম, 22-এ করলাম, এই 23-এ আপনার 76 বিঘা চাষ করছি। আচ্ছা, আমি এই পর্যন্ত যতজন ঘাস চাষিকে চিনি যারা ঘাসের কাটিং সেল করে, এদের সবারই ট্রান্সপোর্ট ব্যবস্থা খুব ভালো। কিন্তু আপনি যেখানে ঘাস চাষ করতেছেন, এখান থেকে ঘাসের কাটিং রেডি করে সেটাকে প্রথম ট্রলারে নিতে হয়, ট্রলারে নিয়ে আপনাকে বাড়িতে নিতে হয়, সেখান থেকে আবার পিক আপ ব্যবহার করে আপনাকে কুরিয়ার সার্ভিস পর্যন্ত যেতে হয়। তো এই বিশাল কর্মযোগ্য করে আপনি যে প্রাইসটাতে সেল করতেছেন, আপনার কি প্রফিট থাকে বা প্রফিট কি করতে পারেন? আমার এখানে বিষয় অনেকগুলা, শুধু প্রফিট না। আচ্ছা, যেমন আমার ধরেন একটা অর্ডার আসলো, আর এখানে কন্ট্যাক্টের লোক আছে, আমার এখানে 25 জন লোক কন্ট্যাক্টে। আচ্ছা, আমরা প্রজেক্টটা সবই ভিজিট করছেন, দেখছেন 25 জন লোক কন্ট্যাক্ট, 25টা লোকে কিন্তু 25টা ফ্যামিলি। আচ্ছা, তারা একটা অ্যামাউন্ট পায়। আচ্ছা, অ্যামাউন্টটা 2 রকম, যেমন অন্যান্য ডিস্ট্রিক্ট বা আমাকে করে কি শুধু কাটিং মজুরিটা দেয়। আচ্ছা, একজনে যদি এক রোজ ঘাস কাটে, তাহলে ধরেন সে মোটামুটি অনেক চারা কাটতে পারে, মানে শুধু ঘাস কাটে দিলে। কিন্তু চারা কাটতে লোক বেশি লাগে। তা আমি 25 জন যে 22 জন আমার যে লোক থাকে, প্রত্যেকদিন তো আর 25 জন থাকে না, আপ ডাউন হয়, সবাই কন্ট্যাক্টে দেওয়া। দেখা যায় 5 জনে আপনার জমি থেকে কাটে, আর বাকি লোকে আপনার কাটিং করে। আচ্ছা, তো এদের ওরকম কন্ট্যাক্টে দাও, এরপর করে কি আমার যে ওজনটা আছে এটার মধ্যে এরা সবাই ভরে দেয়। তারপর সে টাইটানিক জাহাজ, হ্যাঁ, টাইটানিক মধ্যে সবাই আর কি ওটার মধ্যে দিয়ে দেয়। তা আমার ওখানে আমার শুধু 2টা জিনিস লাভ। একে তো আমার উসিলায় 25টা ফ্যামিলি চলতেছে, রাইট, আমি চলতেছি। আমার যে ভাইটা, আমার যে ছোট ভাইটা বেকার ছিল, তারও একটা অবস্থান হইতেছে, যেমন তার থেকে বয়স এখন কম, সে যখন আমার বয়সে আসবে তখন তার একটা মেধা চলে আসবে। আচ্ছা, তো কয়েকটা বিবেচনার দিক দিয়ে আমার লাভ, শুধু একদিক না। আচ্ছা, এই জন্য। তো আপনি
বাণিজ্যিকভাবে ঘাস চাষ করতেছেন 2018 সাল থেকে, হ্যাঁ। অলমোস্ট 5 বছর। জি। এই 5 বছরের থেকে আপনার কিছু অভিজ্ঞতা আমরা আজকে নিতে চাই, যেমন ঘাস চাষ করে বাংলাদেশের মানুষ কতটা প্রফিট করতে পারবে খামার করে, এটা সম্পর্কে একটু ধারণা দেন। কারণ আমাদের সমাজের মানুষ অ্যাকচুয়ালি কেন জানি ঘাসে উৎসাহিত হচ্ছে না, কিন্তু সবসময় কিন্তু প্রাণী সম্পদ থেকে শুরু করে সবাই বলতেছে যে নো ঘাস নো খামার। হ্যাঁ, খামার করার আগে আপনাকে ঘাস লাগাইতে হবে, হাতি কেনার আগে কলা গাছ লাগাইতে হবে, বাট এটা কেউ মানতেছে না। কিন্তু আসলে বিষয়টা কিভাবে করলে অ্যাকচুয়ালি খামারিরা খুব সহজে এই ঘাস চাষ করতে পারে? ঘাসের বিকল্প কিছু নাই, এটা আমিও জানি, আমার পূর্বপুরুষরাও জানি আসছে। যেমন আমরা সাধারণ মানে সংখ্যক একটা উদাহরণ সংক্ষেপ, 1 বিঘা জমিতে 5 থেকে 7,000 পিস চারা লাগে। নর্মাল হিসেব করলে দেন 5-7 হাজার টাকার মধ্যে আমরা চারা আনলেন। এটা চাষ করলে 1 বছরে আপনি 9 বার কাটতে পারবেন, 9 বার। আচ্ছা, এর নিচে আর উপরে যায় না, নিচেও যায় না, 8 বার নিচে 8 বার কাটা যায় 1 বিঘা জমি, মানে 33 শতক। আচ্ছা, 33 শতকের খ্যার যদি কেনেন আপনি, কত 10টা গরুর হয়তো 3 থেকে 4 মাস খাওয়া হতে পারবেন। আচ্ছা, 33 শতকের খড় কিন্তু কোনো দিক থেকে 5 থেকে 7,000 টাকা নিচে কেনা সম্ভব না, কোনো বিনিময় না। আচ্ছা, তো ধরলাম 5,000 টাই, 5,000 টাকা নিলে আপনি 10টা করে কত খাওয়াইতে পারবেন? 3 থেকে 4 মাস, 5 মাস। এরপর তো কোনো বিনিময় সম্ভব না। আর আপনি যদি 1 বিঘা জমিতে লিজ যদি 5,000 টাকা বা 10,000 টাকা নেন, ধরলাম 10,000ই, অনেক আমাদের দৃষ্টিকে ধরেন 5,000 আছে, 3,000 আছে, কোনো দৃষ্টিকে 10,000 আছে, 10,000 সর্বোচ্চই ধরলাম আমি, সর্বোচ্চ 10। ঘাস চাষ করলেন ধরেন আরও ঘাসে 5,000 টাকা দিয়ে কিনলেন, লেবার খরচ নিজে মিলে দেন আরও 10-20, তাই 20,000 টাকার বিনিময়ে আপনি 33 শতকে আপনার 6 থেকে 7টা গরু পালা যায় গাবি। আচ্ছা, যদি মোটা তাজা হয় তাহলে 10টা, আচ্ছা, 3-10 কে 30, 3% যথেষ্ট। এটা আমার অভিজ্ঞতাতে, কারণ আমার তো 39টা গরুর ঘর, আমার তো 10টা গরুর ঘর না যে আমি 10টা আপনার একটা হিসাব দিলাম। 39টা গরুর ঘর, বর্তমানে 13টা রানিং মহিষ কিন্তু ঘাস খায়। আচ্ছা। তো এখানে যদি আপনার এই ঘাস থাকে তাহলে আপনি 8 বার কাটতে পারেন, 8 মাস। তা 8 মাস কাটলে তো যথেষ্ট পরিমাণ। একটা ঘাসে একটা সোপায় ঘাস হয় লিগা 20 কেজি, 25 কেজি, 15 কেজি, কম হইলে 15 কেজি হয়। মানে একটা ছোপা, একটা সোপায় কম হইলে, যদি কম হয় হুম, তাহলে 15 কেজি ঘাস হয়। আচ্ছা, এখন আপনার কাছে কি কি জাতের ঘাস আছে? আমার কাছে আমরা যেটা দাঁড়াইছি এটা হচ্ছে জহির স্যারের চিনতে কানা জারাওয়ান। জারাওয়ান, আচ্ছা, এটা আমার সেই বিখ্যাত জারাওয়ান, যুগান্তকারী ঘাস, আমাদের বাংলাদেশে এটা আমরা যুগান্তকারী ভূমিকা পালন করতেছে। সেটা আমি হোক, আমার পরবর্তীতে 3-4 প্রজন্ম আসলো তার নামটা নিবে, কারণ সে যে একটা ঘাস আনছে বাংলাদেশে জারার বিকল্প এখন আসে নাই, ভবিষ্যতে হয়তো আসতে পারে, না আসতে পারে, কিন্তু এখন আর বিকল্প নাই। জারাওয়ান 18-22% প্রোটিন, এটা আমার স্যারের কথা। কিন্তু আমরা অনেকে হয়তো দেখা গেছে 19-20 বলি, কিন্তু এটা নিজের স্বার্থে বলা হয়, কিন্তু স্যারের কোশ্চেন 18-22। আসলে রিসার্চে হয়তো 18 থেকে 22% আসছে, কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাভেলেবেল যেটা বেশিরভাগ সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে আসলে 14 থেকে 15% বেশি প্রোটিন পাওয়া যায় না। এটা জমির উর্বরতার উপর, এটা আমরা স্বীকার করি না। খাবার দিতে হবে, আমরা স্বীকার করি না। যেমন ভাই, খাবার দিতে হবে। আমি যে এই জমিতে ঘাস কাটছি, চাষ করছি, একবার সার প্রয়োগ করছি। আচ্ছা, আমরা 500 গ্রাম মানে আধা কেজি, 1 কেজির অর্ধেক সার প্রয়োগ করছিলাম শুধু ঘাসটা হওয়ার 15 দিন পরে। শুরুতে শুধু আপনার লেগে জমিটা চাষ দিয়ে পটাশ ব্যবহার করছিলাম, শতাংশতে 250 গ্রাম, যাতে পোকামাকড় আক্রমণ না করে, করে নাই। তো এর 15 দিন পরে আমি আধা কেজি করে সার প্রয়োগ করছিলাম। আচ্ছা, আর আমার করতে হয় না, মানে এই সারটা আমি প্রয়োগ করছি। আমার যে ভাই আছে, আমার তো বাড়িটা এখানে একটু দূরে, আমার হুবতো বাড়ি এখানে, সার দেওয়ার পরে বলছে তুই আমার না জিজ্ঞাসা করে কেন সার দিলি, কারণ এই মাটির আঁশ সম্পর্কে আমি জানি। অন্যান্য তুলনায় এই মাটির আঁশ প্রচুর ভাই। আপনি কোথাও দেখছেন কিনা জানি, এরকম উচ্চতা ঘাস খুব কম আছে না, তা তো অবশ্যই, এবং মোটা মান। সব সময় পলি পরে আমরা তো একটা ছাওয়া দাঁড়াইছি, শুধু এখানে না, পুরো প্রজেক্টের ঘাস আমরা দেখলে বোঝা যাবে সর্বোচ্চ মোটা এবং উচ্চতা। আচ্ছা, এরকম। তো এটা হচ্ছে আপনার জারাওয়ান ঘাস। জি, আমরা আপনার কাছে দেখবো আজকে 8 রকমের ঘাস। ঠিক আছে, তাহলে আমরা আপনার কাছে সবার আগে যে ঘাসগুলো দেখতে চাই সেগুলো হচ্ছে পানির ঘাস। তার কারণ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বলতে আমি আমার নিজেকে বুঝাই, যেমন আমাদের কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, এই কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে আমরা আসলে 2 বার ফসল করতে পারি। হ্যাঁ, আমাদের দেশে যে ফসলগুলো করে আমাদের গ্রামে, সেটা হচ্ছে ইরি করে একবার, আমন করে একবার, এই 2 বারই আমাদের ফসল হয়। আর বাকি 6 মাস আমাদের ফসলের মাঠ খালি থাকে। তার কারণ হচ্ছে সবসময় হাঁটু পানি আমাদের এই ফসলের মাঠে থাকে। এখন এই হাঁটু পানিতে হ্যাঁ কি কি ঘাস চাষ করা সম্ভব? আমাদের তো বরিশাল নদীমাতৃক দেশ, পানির ঘাসগুলো যে আছে এগুলো যেমন চাষ করা যায়, জার্মান হোয়াইট হাইব্রিড আছে, জার্মান 3 আছে, সুপার হাইব্রিড আছে, যেটা 14.5% প্রোটিন, পানির ঘাসের মধ্যে বেস্ট। ওরে বাবা। এরপর আছে আপনার লিগা ওই যে এলিফ্যান্ট, সরি ওই যে এলিফ্যান্ট হাইব্রিড না, এলিফ্যান্ট এটা তো শুকনা জমির, শুকনা জমি, মানে ভুটান হাইব্রিড আছে, নতুন জাতের একটা ঘাস আছে,
আপনার সর্বোচ্চ ফলনশীল। আচ্ছা, এটাও পানি 3 মাস 4 মাস পানি সহনশীল। এরপর আছে এগুলো কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে। তাহলে আমরা এখানে না দাঁড়ায় কথা বলে ওগুলোর সামনে যায় কথা বলি। ঠিক আছে চলেন চলেন সামনে। আইয়ুব ভাই তাহলে এটাই হচ্ছে আপনার পানির ঘাস? জি, এটার নাম এটাই আর কি আমার সুপার হাইব্রিড ঘাস, আমাদের বাংলাদেশে আবিষ্কার। তো 14% প্রোটিন, 14.5%। পানির ঘাসে 14% হ্যাঁ প্রোটিন হয়? 14%। হ্যাঁ এটা 100%, এটা আমার না, এটা লেখাই আছে। আর এই যে যেটা জার্মান এটা আর কি 7%, কিন্তু এটা অনেকে বলে যে 12% 13%, এটা আসলে ভুয়া। এটা আমরা জার্মান এখানে আর কি এখান থেকে তুলে ফেলছি আমি। ওই যে ওই পাশে জার্মান, ওই সাইডে আছে, ওই সাইডে মানে সুপার হাইব্রিডটা একটু ফলনটা বেশি, মানে জার্মানের চাইতে ওইটা প্রোটিনটা বেশি এবং ফলন বেশি। আর এই ঘাসটাতে এখন আপনার পানি আছে আমরা 3 ফিট। আচ্ছা, 3 ফিট পানির উপরে এখন 3 ফিট আছে, কিন্তু বর্ষার সময়, এখন তো বর্ষা কম, বর্ষার সময় আর কি পানি থাকে বেশি, তখন আবার এটা উপরে দিকে তখন ওইটা উপরে থাকে। একবার চাষ করলাম না 4-5 বছর খুব ভালো হয়, এরপর আর কি কমে যায়। যেমন অনেকে আর কি বিক্রির ক্ষেত্রে বলে যে এটা আপনার 5-7 বছর আসলে হয় না, 3 বছর 4 বছর খুব ভালো হয়, এরপর আর কি ফলন কমে যায়। আচ্ছা, এইটা মানে পানির মধ্যেই কি রোপণ করতে হয় নাকি পানি উঠে কাদা মাটিতে রোপণ করতে হয়? এটা চাষ করার সময় পানি থাকা অবস্থায় রোপণ করতে হয়। পানি থাকা মানে আমরা যেরকম আমাদের দেশে যেমন ধান চাষ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে, ধান যেরকম চাষ করে এই পানির ঘাসগুলো ঠিক এইভাবে চাষ করতে হয়। এভাবে চাষ করলে আর কি খুব ভালো ফলন হয় এবং 35-40 দিনের মধ্যে প্রথমবার কাটার উপযোগী হয়। 35 থেকে 40 দিনে প্রথমবার কাটার উপযোগী হয়। প্রতি মাসেই দুইবার কাটা যাবে তাহলে? মানে প্রতি মাসে না, মানে প্রতি 35 দিন পর একবার কাটা যাবে। প্রতি 35 না, প্রথম কয় মাসে কাটা যাবে বললেন? 35 থেকে 40 দিন। 35 থেকে 40 দিন যদি প্রথমবার কাটা যায় তাহলে তো এরপর 15-20 দিন পর হ্যাঁ বাবা, আপনার 25-30 দিন, 10 দিন পার্থক্য হয়, এর বেশি হয় না। যে কোনো কিছু প্রথমবার একটু ফলন কমে, এরপর ধরুন ফলন বেশি হয়। এটা কাটিং কত করে বিক্রি করতেছেন? এটা সময় অনুযায়ী এক এক সময় এক এক রকম বিক্রি করা হয়। আইয়ুব ভাই এইটা কি জাতের ঘাস? নতুন জাতের ভুটান হাইব্রিড ঘাস। এটাই আর কি। হ্যাঁ, এটা কি ভুটান থেকে আসছে? হ্যাঁ ভুটান থেকে আনা, আমাদের দেশে একটা প্রতিষ্ঠান আনছিল ভুটান হাইব্রিড ঘাস। এটা আপনার ওই আমাদের দেশে যে একটা গ্যান্ডারিয়া গাছ আছে না, চিকন মিষ্টি জাতীয়, বেশি মিষ্টি, ঠিক ওই জাতের। আর এটা আপনার আমাদের দেশে যত ঘাস আছে ঘাসের মধ্যে সবচেয়ে উচ্চ ফলনশীল এটা। মানে প্রথম হয়তো আপনি 15-20 দিনে বুঝবেন না ফলনটা, কিন্তু তারপরে বোঝা যায় আর কি সর্বোচ্চ ফলন হয় আপনার। আর কিছু এটা হয়তো কিছুদিন আগে বর্ষা মানে জ্বরে ছিল, জ্বর হওয়ার পর আর কি কাইতে হয়ে পড়ছে। আচ্ছা, নাইলে আপনি বুঝা দিতে। এখন কিন্তু আমরা পানি আছে, মাছ আছে, যে হাঁস আছে, 4-5 দিন যে টানা বৃষ্টি গেল, সেই বৃষ্টিতে পড়ে গেছে না, শুয়ে পড়ছে। এমনিতে লম্বা হয় প্রচুর, সর্বোচ্চ। মানে কারেন্টের তার এখন যদি আমি কেউ বলি যে 20 ফিট 25 ফিট, বিশ্বাস করবে না। পানি না থাকলে হয়তো আপনার নিয়ে যায় মাইপে দেখা যেতে পারতাম। তারপর তো আপনার একটা অভিজ্ঞতা হয়, দেখেন উচ্চতা কত। আচ্ছা, এমনিতে কত ফিট হয় এটা? এমনি 20-22 ফিট ইজি, মানে এভারেজ পাওয়া যায়। হ্যাঁ এভারেজ পাওয়া যায়। কিন্তু এই দেন এই গাছটা গোড়া কই আর আইসা পড়ছে কোথায়? আমাদের কিন্তু পাশে একটা বের আছে। আচ্ছা, 1 ফিট হলে কিন্তু কারেন্টের খাম্বা লাগবে, মানে তার লাগবে পড়বে। কারেন্টের তার তো আমরা তো সাধারণত জানি 20 ফুট 22 ফুট হয় এরকম। প্রোটিন পার্সেন্টেজ কেমন এই ঘাসে? প্রোটিন পার্সেন্ট 18.5%। যে আনছে এই দেশে আবিষ্কারক, তার নিজের ঘোষণা দেওয়া 18.5%। হ্যাঁ 18.5%। এটা আর কি আপনার। তবে ঘাসটা খুব ভালো ফলন হয় এবং নরম, সফট, অন্যান্য ঘাসের তুলনায় সফট। আচ্ছা, এগুলোরও কাটিং अवेलेबल? হ্যাঁ কাটিং अवेलेबल। আমার এখানে দুইটা মিললে আপনার লিগা 66% জমিতে চাষ করা। 66% জমি। আইয়ুব খান ভাই, আপনার মোটামুটি বড় বড় প্রজেক্ট যেগুলো আছে এগুলো সবই হচ্ছে এই আড়িয়াল খান নদীর পাশ ঘেঁষে। আড়িয়াল খান নদী মানে একটা শাখা নদীর পাড়েই। নদীর পাড়েই। তো এই ঘাসের কাটিং সংগ্রহ করা, এগুলাকে ক্যারি করা, এটা কি একটু হ্যাসেল হয়ে যায় না আপনার জন্য? না, আমার এটা হ্যাসেল হয় না বলতে কি, যেমন আমার সব হচ্ছে কন্টাক্টে। এখন বর্তমানে কিন্তু রোজ হিসাবে কাজ করার লোক খুব কম। আচ্ছা, সবাই চায় আমি শর্টকাটে কাজ করে, শর্টকাটে। তো এগুলো আমার কন্টাক্টে দেওয়া, তো দেখা যাচ্ছে ফোন দিয়ে যদি বলি যে আমার এটা এত পিস কাটিং রেডি করো, আর রেডি করে দেয়। আমি শুধু নৌজন আইসাটা নিয়ে যাই। আচ্ছা, এটা আমার লিগা আপনার পানির ঘাস অজানা হাইব্রিড। এটা হচ্ছে অজানা হাইব্রিড। অজানা হাইব্রিড। এখানে কিন্তু অজানা কেন? অজানা এটা আমাদের দেশের এক আঙ্কেল আবিষ্কার করছিল, হ্যাঁ আর কি অজানা হাইব্রিড দিয়েছে। আমরা অনেক সময় বিভ্রান্ত হই, অনেক কাস্টমারই বলে যে ভাই অজানা বলতে কোনো নাম আছে নাকি? আচ্ছা, যে জিনিসটা আবিষ্কার করে এই একটা নাম দেয়, অবশ্যই নামের ব্যাখ্যা আছে। আচ্ছা, এটা তো আর আমি আপনি তো বলতে পারবো না, কারণ আমরা তো আর আবিষ্কার করি নাই। আচ্ছা, এই অজানা হাইব্রিড ঘাসটা পানির ঘাস? হ্যাঁ পানির ঘাস। এটা আর কি আমরা সাধারণত আমাদের দেশে যে ধান চাষ করে এরকম ধান চাষ করে এরপর এটা চাষ করতে হয়। আর এই ঘাসটা মূলত আমরা 3 মাস 4 মাস 6 মাস যেসব জমিতে পানি থাকে এইসব, যেমন অনেক ডিস্ট্রিক্ট আছে কিন্তু আমাদের কোনো ফসল হয় না, বাড়ির পাশে একটু বেড় আছে বা 2-10 জমি পড়ে রয়েছে, ফসল হয় না, ওই সব জমিতে দেখা যায় 2-4টা গরু আছে, এরা ধরে লাগাইছিল, দেন 5-6 বছর খুব ভালো। এখানে কতটুকু জমিতে অজানা? এখানে জমি আছে লেগা 44 করা, মানে 3% 1 করা। 3%-তে 1 করা মানে 44 করা, 132%। 132%। 132% প্লাস আর কি এখানে জমি আছে, 1 একর আরো 1 বিঘা। হ্যাঁ
মাশাআল্লাহ বিশাল প্রজেক্ট। এইটাই আর কি আমার ছোট, আমার বাড়ির পিছনে ওখানে তো 14.5 বিঘা দেখলাম সুপার হাইব্রিড ঘাস। আচ্ছা, এরপর আবার আমরা তো মনে করেন যে পানির ঘাসই অনেকগুলো দেখে ফেললাম পর্যন্ত। পানির ঘাস আমরা কি কি দেখলাম? এই যে অজানা হাইব্রিড দেখলাম, সুপার হাইব্রিড, আপনি সুপার হাইব্রিড দেখলাম, ভুটান হাইব্রিড, দেখলাম, জার্মান হোয়াইট হাইব্রিড দেখলাম, মোটামুটি 4টা ঘাস আমরা এর মধ্যে দেখে ফেললাম, তাই না? জি। আসলে এটার মানে পুষ্টিগুণ কেমন? এটা 14.5% প্রোটিন। আমার যে আঙ্কেল আবিষ্কার করেছে তার ঘোষণা, আমার না বা কোন সাধারণ লোকের নাই। আচ্ছা, 14.5% প্রোটিন আছে। গরু খায় কেমন? খুব ভালো খায়। আমার তো খামার আছে, আপনারা জানেন শ্যাম ভাই। এখন বর্তমানে গরু কম আছে খামারে, আর যখন গেছিলেন ওই সময় গরুগুলো বিলে রাখা হয়েছে। আর দ্বিতীয় কথা আমার লেগে বর্তমানে একটু মহিষের সংখ্যা বেশি। আচ্ছা, মহিষ পালতেছেন? হ্যাঁ, মহিষ পালতেছি, যেহেতু পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। আমরা তো সবাই জানি যে মহিষে কিন্তু দানাদার খাবার লাগে না, যে দেশের মহিষ আমাদের, তো ওইগুলো আমার একটু বেশি। ঠিক আছে, আসেন বাকি কথাগুলো আমরা আবার আপনার সেই জারা ঘাসের প্রজেক্টে চলে যাই, সেখানে আসলে কথা বলি। ঠিক আছে আজিম ভাই, এটা হলো আমার এলিফ্যান্ট হাইব্রিড। এলিফ্যান্ট হাইব্রিড, হ্যাঁ। আচ্ছা, এলিফ্যান্ট হাইব্রিড যেমন জারা ঘাস নিয়ে তো তুলনা নাই। জারা ঘাস তো আমার সাথে আপনি ভালো জানেন, ভিডিও প্রথমে দেখছি জারা ঘাস। হ্যাঁ, আমার অন্যান্য সব ঘাসের সাথে দেখালাম ভিডিও প্রথমে, যেমন জারার কোনো তুলনা নাই তো জানেন, আর আমার সাথে জারা ঘাস সম্পর্কে আপনি ভালো জানেন। আর এটা ধরেন লিগা জারা ওয়ানের খালতো ভাই। যেমন হাইব্রিড মাছের কোনো অভাব নাই, মাছের শেষ নাই। হাইব্রিড কই মাছ দেখি, হ্যাঁ, তেলাপিয়া দেখি। তো এইটা হলো গিয়া যারা এলিফ্যান্ট হাইব্রিড, মানে আপনার ঘাসটা যারা রিসার্চ করলে হাইব্রিড করা হয়েছে। যেমন এটা একটু নরম বেশি এবং একটু মিষ্টি, আর উৎপাদন একটু বেস্ট। এটার কি উচ্চতা খুব দ্রুত বাইরে যায়। যেমন জারাওয়ানের তো কোনো শেষ নাই, ওটার প্রশংসা আমার দ্বারা মানে কার দ্বারা শেষ নাই, সর্বোচ্চ স্থান। আর এটা আর কি হাইব্রিড এবং খুব ভালো ঘাস। আচ্ছা, এটা প্রোটিন পার্সেন্টেজ কেমন? এটা আমাদের কনফিউশন আছে। 19-20, যারা সেটা একটু পার্সেন্টেজ বেশি। আচ্ছা, 19 যেমন বা 20? হ্যাঁ, 19-20। এটা যারা আবিষ্কার করছে স্যারদের কথা, যেমন স্যাররা বলছে, যেমন যারা আমার জহির স্যার বলছে 18-20। আচ্ছা, এইটা হয়তো 20-22, এই 2-1% বেশি হয়। কিন্তু যে মানুষ বলতে পারেন যে 2-1% জাজ চেঞ্জ করবে, হ্যাঁ, জাজ চেঞ্জ করার দরকার আমাদেরও আছে। আমরা যেরকম খাইতে বলে সবকিছু মিললে দিলে খাই, এক তরকারি সবসময় ভালো লাগে না। গরু একটা প্রাণী, বোবা প্রাণী, তারও এরকমই। যেমন এই গাছটা একটু ফলন বেশি, আমাদের তো দরকার ফলন। আমাদের শুধু আমি যেখানে 76 বিঘা জমি ঘাস করছি, এরকম কিন্তু সবাই করতে পারে না, জানেন, সবার দ্বারা সম্ভব না। যেমন আমি গরুও পালি, মহিষও পালি, বেড়াও পালি, ছাগলও পালি, সবার দ্বারা সম্ভব না। তো অনেক তো আছে। তো দেখা গেছে যার জমি কম, হেরা দেখা গেছে কিছু জারাওয়ান লাগাইলো, পাশাপাশি এলিফ্যান্ট লাগাইলো, হাইব্রিড গাছটা লাগাইলো, তখন আর কি পুষ্টিগুণটাও ভালো থাকবে এবং উৎপাদনটা ভালো হবে, এই আর কি বিষয়টা। আচ্ছা, আমরা ভিডিও শেষ করে ফেলবো। জি ভাই, অলরেডি আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো ভিডিও শেষ করার আগে আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে এই পর্যন্ত আমি আপনার কাছে অনেকগুলা ঘাস দেখলাম। যেমন আমরা প্রথম জারা দেখছি, আমরা আপনার এলিভেন হাইব্রিড দেখলাম, এখন এর মাঝখানে আমরা পানির আরো 4টা, মানে এক কথায় একের ভিতরে 10 আমার কাছে সব আছে। আবার এই পাশে স্মার্ট নেপিয়ারও আস্তে আস্তে দেখে আসলাম, লাল পাকচমও দেখে আসলাম, মোটামুটি 8টা প্রজাতির ঘাস আপনার কাছে আছে। তো এই সবগুলো ঘাসের কাটিং কি আপনি সেল করেন কিনা? হ্যাঁ, আমি কাটিং সেল করে থাকি এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, সেলিং প্রসিডিউরটা? সেলিং পুলিশ দেখা গেছে আমার তো নাম্বার দেওয়া থাকে, অনলাইনে আমার পেজ আছে, নাম আছে প্রতিষ্ঠানের, ভাইবোন ফার্ম হাউস। আচ্ছা, তো দেখা গেছে ওখানে নাম্বার থাকে নিজস্ব। আর আমরা দর্শকও যেরকম আমার মোটামুটি চেনে, আপনি আমার বেশি ভালো চেনেন, জানেন। আপনার সাথে আমার দীর্ঘদিনের আজকে আইডল হিসেবে দেখা গেছে। আপনারা মানে দূরে, সেজন্য আপনার আশা হয় না। তো বরিশাল অঞ্চলের মানুষ কম আছে, তাই ওই দেখা গেছে অর্ডার করলে, ফোনে অর্ডার করলে আমরা শুধু সার্ভিস চার্জটা নেই। আবার কিছু লোক আছে তাদের কথা আমরা সার্ভিস চার্জ নেই না। আচ্ছা, তো এটা আস্থার ব্যাপার, ডেলিভারি অনুসারে দিয়ে দিই। আবার কিছু কাস্টমার আছে আমরা 50% নেই। আচ্ছা, তো এখন বর্তমানে হয় কি, এই খামার সেক্টরে যারা জড়িত, এরা আর কি এদের টাকা নিয়ে আর কি ভাস, আমার এই 4-5 বছর এখন এরকম কোনো হয় না যে আমি কোথাও মাল পাঠাইছি নাই। আচ্ছা, এরকম হয় না। তবে একটা জিনিস হয়, যেমন কাটিংটা পাঠাইলে ওই মনে করে কি যে ঘাসটা মনে আজকে 10-12 দিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কোনো ঘাসের চারা ভাই, সেটা আমার থেকে হোক, যার থেকে হোক, কোনো ঘাসের চারা 10-12 দিন নষ্ট হয় না চারা। আচ্ছা, 10-12 দিন নষ্ট হয়। যেমন এই গাছটা শিকড় আছে দেখেন, হালকা তাজা, এটা যখন পানি পাবে তাজা হয়ে যাবে। আচ্ছা, এরকম সব জমিতে আপনি যার থেকে যেখান থেকে চারা সংগ্রহ করুক, কোনো চারা 10-12 দিন নষ্ট হয় না। সেটা পানির ঘাস, শুকনার ঘাস, উঁচু ঘাস, যে কোনো ঘাস। বর্তমানে বাংলাদেশ যা অবস্থান আছে, চারাগুলো এগুলো নষ্ট হয় না। আচ্ছা, আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো। শেষ করার আগে আমাদেরকে একটু বলেন যে আপনাদের বরিশালের মানুষরা ও মনু এইভাবে কেন কথা বলেন? ও মনু ডাইলে লবণ দেশে, এটা পূর্বপুরুষ থেকে আসছে। এটা একটা ভালোবাসার জায়গা, আবেগের জায়গা। আচ্ছা, তো আমরা আজকে বরিশালের ইলিশ দিয়ে দুপুরে লাঞ্চ করব ইনশাআল্লাহ। চলেন আমরা বাড়ির দিকে হাঁটি। দর্শক, একবারে পানি থেকে উঠানো তাজা ইলিশ দিয়ে আজকে ভাত খাওয়া হবে। তো যেহেতু খাবার টাইম,
আপনাদেরকে না দেখানোই ভালো, কারণ খাবার দেখলে আবার আপনাদেরও খেতে ইচ্ছা করবে, কিন্তু খাওয়া যেতে পারবো না। তো একসময় চলে আসবেন বাইরে এখানে, ভাই ইনশাল্লাহ আপনাদেরকে তাজা দাওয়াত রইলো ইনশাল্লাহ। খাওয়াই দিবে। তো আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।